একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আমার চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলি সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একাদশ শ্রেণী পদার্থবিদ্যার প্রথম চ্যাপ্টার শুরু করছি, অর্থাৎ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এই চ্যাপ্টারটি আজকে শুরু করছি। তো এই চ্যাপ্টারে আজকে আমরা বিভিন্ন ভৌত রাশির একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব এবং মাত্রা কিভাবে বের করতে হয় সেগুলো আমরা ক্যালকুলেট করব এবং এই সম্পর্কিত আনুষঙ্গিক বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি। দেখো, তাহলে আমরা জানি ভর, কোনো বস্তুর ভরকে আমরা সবসময় কী দ্বারা লিখি? স্মল এম দ্বারা। তাহলে সে ভর এম সমানকে আমরা এখানে মাত্রার জন্য লিখব কি? ক্যাপিটাল এম। তারপরে ধরো যে কোনো কিছু দৈর্ঘ্য লেন্থ, সেটা আমরা জানি স্মল এল। তাহলে এখানে আমরা মাত্রা নির্ণয় করার সময় লিখব কি? ক্যাপিটাল এল। তারপরে যে কোনো সময় স্মল টি, এটাকে আমরা মাত্রার জন্য কি লিখব? ক্যাপিটাল টি। এটা আমরা দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো আমাদের মূল ফান্ডামেন্টাল যে একক আছে তোমাদের, তার মধ্যে তিনটি একক, মূল ফান্ডামেন্টাল একক কী আছে? 7টি আছে। তার মধ্যে 3টি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। তাহলে এগুলোকে যদি আমরা মাত্রা হিসেবে লিখি তাহলে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এল, ক্যাপিটাল টি। ওকে, এরপর আমরা তাহলে জাস্ট একটা উদাহরণ দিয়ে একটু দেখে নিই। দেখো যে আমরা জানি বল মানে কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বল এফ সমান এম ইন্টু এ, তাই তো? আমরা জানি বল সমান হচ্ছে কি? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাই লিখে নিলাম ভর ইন্টু ত্বরণ। ওকে, তারপর নেক্সট আমরা কী করলাম? যেহেতু আমরা ভরের মাত্রা এম লিখতে হয় সেটা শিখে গিয়েছি, তাই আমরা এখানে ক্যাপিটাল এম লিখে নিলাম। এরপরে গণিত ত্বরণ মানে কি? আমরা জানি বেগ পরিবর্তনের হার, অর্থাৎ একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ বেগ অতিক্রম করবে সেটাই হচ্ছে তার ত্বরণ। তাহলে ত্বরণকে আমরা কী লিখতে পারছি? ত্বরণ সমান বেগ বাই সময়। এটা তোমাদের পরবর্তী চ্যাপ্টারে আছে। এছাড়াও তোমরা ত্বরণ, বেগ এগুলো তোমাদের নবম শ্রেণীতে পড়ে এসেছো, তাই এটা জানার কথা তোমাদের। আর যদি না থাকে, জানা থাকে, তাহলে আরেকবার রিমাইন্ড করে নাও। তাহলে ত্বরণ মানে হচ্ছে কি? বেগ পরিবর্তনের হারই হচ্ছে কি? ত্বরণ। অর্থাৎ একক সময় কোনো বস্তু যে পরিমাণ বেগ অতিক্রম করবে সেটা হচ্ছে ত্বরণ। তার জন্য আমরা ত্বরণের জায়গায় কী লিখলাম? বেগ বাই সময়। ওকে, তারপরে নেক্সট আমরা কী লিখলাম? ভরের জায়গায় এমই লিখলাম। তারপরে এবার বেগ মানে কি? যে একক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার বেগ। তার জন্য আমরা এখানে কী লিখলাম? বেগের জায়গায় লিখলাম দূরত্ব বাই সময়। বুঝতে পারছো নিশ্চয়ই? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। তারপরে নিচে একটা সময়, তারপরে আমরা এম, এখানে এম যা আছে তাই থাকলো। তারপরে আমরা এখানে লিখলাম দূরত্ব এবং দুটো নিচে সময়টা নেমে গেল, তাহলে সময়ের হোল স্কোয়ার হয়ে গেল। এবার আমরা এম ইন্টু একইভাবে এবার দূরত্ব, যে কোনো কিছুর দূরত্ব বা দৈর্ঘ্য বোঝাতে কী বোঝায় আমরা জেনে গেলাম? ক্যাপিটাল এল। তার জন্য আমরা এখানে কী লিখে নিলাম? দূরত্ব যাই লিখলাম কি? ক্যাপিটাল এল। আর সময় হচ্ছে টি এর স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে এম এল। এবার টি স্কোয়ারটিকে যদি আমরা পাওয়ার মানে নিচ থেকে উপরে তুলে আনি তাহলে কী আসবে? এম এল টি টু দি পাওয়ার -2 উপরে চলে আসবে। তাহলে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। অর্থাৎ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। অর্থাৎ এখানে তোমাদের মাত্রা বলতে এখানে কী বোঝায় বলো তো? কোনো বস্তুর এখানে মাত্রা বলতে বোঝায় যে তার যে এককগুলো আছে, ঠিক আছে, তার যে সংখ্যাসূচকগুলো আছে তার পাওয়ারকে বোঝায়। তাহলে এখানে পাওয়ার কী আছে? বলের এককে পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 1, এম এর পাওয়ার 1 কিছু নেই মানে 1 আছে, এল এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এবং টি এর পাওয়ার হচ্ছে কত? -2। অর্থাৎ এখানে ডাইমেনশন বা মাত্রা বোঝাতে গেলে এখানে কী বোঝাচ্ছে বলো তো? যে পাওয়ার কতটা, সেটাই হচ্ছে কি এখানে মাত্রা। তাহলে 1, 1, -2। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কখনো মুখস্থ করতে যাবে না যে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 হয়, এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তারপর নেক্সট দেখো কার্য মানে, এটাও তোমরা নবম শ্রেণীতে পড়ে এসেছো যে কার্য মানে আমরা জানি কি? বল ইন্টু সরণ। তাহলে আমরা বলের মাত্রা নির্ণয় করা শিখিয়ে নিয়েছি এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণ মানে কি? যে কোনো দূরত্ব বা যে কোনো লেন্থ, তাহলে এল। তাহলে এখানে আসলো কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। অর্থাৎ এই কার্যের পাওয়ার হচ্ছে কত? তাহলে 1, এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 2 এবং টি এর পাওয়ার হচ্ছে -2। বোঝা গেল? ওকে, তারপরে এখানে তাহলে আমরা কার্যের একক পেয়ে গেলাম 1, 2, -2। এরপর নেক্সট আমরা দেখো ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতা এখানে মানে আমরা জানি কার্য বাই সময়, এটাও তোমরা নবম শ্রেণীতে হয়তো পড়ে এসেছো। একক সময় কার্য করার হারই হচ্ছে কি? ক্ষমতা। তাহলে কার্যর আমরা মাত্রা পেয়ে গেছে আগেরটাই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2
বাই সময় মানে হচ্ছে কি টি, তাহলে এখান থেকে আসছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, টিটা উপরে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্ষমতার মাত্রা ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে এখান থেকে ক্ষমতার মাত্রা এখানে কোশ্চেন তাহলে হচ্ছে কি 1 2 মাইনাস থ্রি, বোঝা গেল। তাহলে এখানে পাওয়ার হচ্ছে কত, এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 2 এবং টি এর পাওয়ার হচ্ছে কত মাইনাস থ্রি। এরপর নেক্সট আমরা চাপ দেখব। চাপ মানে হচ্ছে কি যে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে চাপ। তাহলে চাপের আমরা মাত্রা, যে বলের মাত্রা আমরা জানি ml টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে যে কোনো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে কি সেটা একটা দূরত্ব, তার জন্য এল ইন্টু এল, তাহলে এখান থেকে আসছে ml টি টু দি পাওয়ার মাইনাস টু এল স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে তোমাদের ml টি টু দি পাওয়ার মাইনাস টু আর এলটা উপরে চলে আসছে, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস টু সমান ml টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাপের ক্ষেত্রে পাওয়ার কত 1, এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার মাইনাস ওয়ান এবং টি এর পাওয়ার হচ্ছে মাইনাস টু। তারপর আরেকটি আমরা একটু জানছি, দেখো পৃষ্ঠটান, ঠিক আছে। পৃষ্ঠটান মানে হচ্ছে কি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কি পৃষ্ঠটান, অর্থাৎ পৃষ্ঠটান সমান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, সমান বলের আমরা মাত্রা জানি ml টি টু দি পাওয়ার মাইনাস টু এবং দৈর্ঘ্য মানে যে কোনো লেন্থ বা দূরত্ব এল, তাহলে চলে আসলো কি এল এল কেটে যাচ্ছে, তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এবার এখানে দেখো এখানে অসংখ্য আছে তোমাদের, এরপর তোমরা যখন তড়িৎ প্রবাহ পড়বে, তড়িৎ বিভব পড়বে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়বে, তারপরে সান্দ্রতা পড়বে, তারপরে হচ্ছে তোমাদের অসংখ্য ভৌত রাশি আছে। এবার কি এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, এগুলো হচ্ছে জাস্ট আমরা প্রাথমিক চ্যাপ্টারে জাস্ট আমরা মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় সেইটুকুনি তোমাদের একটু ধারণা দিলাম, এবং এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে কোনো একটা, যে এটার মাত্রা নির্ণয় করো, এটার মাত্রা নির্ণয় করো। তো তোমরা যখন এর পরের তারপরে ধরো তড়িৎ প্রবাহ, তাপগ্রাহিতা, ঘনত্ব, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, একক আয়তনে যে পরিমাণ ভর থাকে সেটাই হচ্ছে ঘনত্ব। তারপরে ধরো হচ্ছে ঘনকোণ, তাপগ্রাহিতা, এরপর এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি যে যে রাশিগুলো সম্পর্কে জানবে সেই সব রাশিগুলো প্রত্যেকটারই তোমাকে একক এবং হচ্ছে মাত্রা সম্পর্কে জানতে হবে। ওকে, তাহলে এখানে তোমাদের এরকম, তাই তোমাদের এগুলো মুখস্থ করা দরকার নাই, তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বে তখন প্রত্যেকটা চ্যাপ্টারেই এরকম, যখন তুমি ধরো সাপোজ কার্যক্ষমতা চ্যাপ্টার পড়বে তখন তুমি কার্য কাকে বলে পড়তে হবে। এবার কার্য সংজ্ঞাটা যদি তুমি বুঝে যাও ভালো করে, না কার্য সংজ্ঞাটা যদি ভালো করে বুঝে নাও তাহলে তুমি সেখান থেকে কার্যের, তাহলে কার্য মানে আমরা জানি, যদি কার্যের সংজ্ঞাটা তুমি মাথায় রাখতে পারো যে কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, এটা যদি জাস্ট মনে রাখতে পারো তাহলে তুমি সেখান থেকে তার মাত্রাটা নির্ণয় করতে পারছো এবং এককটাও নির্ণয় করতে পারছো। এই যে কার্য সমান হচ্ছে কি বল ইন্টু সরণ, তাই তোমাকে মুখস্থ করার দরকার নাই। তো এইভাবে তোমাকে যখন তুমি চ্যাপ্টার যে যে চ্যাপ্টার পড়বে সেই সেই চ্যাপ্টারের সম্পর্কে যখন তোমার ধারণা হয়ে যাবে তখন তুমি অটোমেটিকই একক বা মাত্রা নির্ণয় করতে পারবে। এখানে তোমাদের শুধু আমি জাস্ট ধারণাগুলো দিচ্ছি যে কীভাবে আমরা মাত্রাগুলো লিখতে পারি, ঠিক আছে। এরপর আমরা একটু ডাইমেনশনলেস কোয়ান্টিটি বা মাত্রাহীন, এবার আমরা দেখবো যে আমাদের মধ্যে আবার কিছু কিছু রাশি দেখবো যেগুলোর কোনো রকম মাত্রা থাকে না, মানে মাত্রাহীন রাশি। যেমন যখন তোমরা স্থিতিস্থাপকতা অধ্যায়ে পড়বে তখন দেখবে বিকৃতি বলে একটা জিনিস আছে। বিকৃতি হচ্ছে এমন একটা বিষয় যে কোনো একটা ধরো এল দৈর্ঘ্যের একটি, এখানে বিকৃতি ওটা ভালোভাবে মানে তখন তোমরা পড়বে। তো এখানে একটু বলছি যে বিকৃতির সংজ্ঞাটা হচ্ছে কি যে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে দৈর্ঘ্য বৃদ্ধিরও মাত্রা হচ্ছে কি এল এবং প্রাথমিক দৈর্ঘ্যেরও মাত্রা হচ্ছে কত এল। তাহলে এল তো কেটে যাচ্ছে, অর্থাৎ বিকৃতির হচ্ছে কোনো রকম মাত্রা নেই, তাই বিকৃতি হচ্ছে কি মাত্রাহীন রাশি। এরকমভাবে অসংখ্য পারমাণবিক গুরুত্ব আছে, পারমাণবিক এগুলো যখন তোমরা স্টেপ বাই স্টেপ পড়বে অনেক, তখন দেখবে কিছু কিছু যে রাশি আছে যেগুলোর কোনো রকম মাত্রাই নেই, বুঝতে পারলে, মাত্রাও নেই এককও নেই, ঠিক আছে। এরপর আমরা নেক্সট তাহলে দেখি কি আছে। এরপর আমরা জানছি যে কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা, মানে কোনো একটা যে সমীকরণ নির্ভুল আছে সেটা আমরা কিভাবে প্রমাণ করবো বা কীভাবে পরীক্ষা করব। তাহলে কোনো সমীকরণের দুদিকের মাত্রা বিশ্লেষণ করে সমমাত্রিক নীতির সাহায্যে আমরা সমীকরণটি মাত্রাগতভাবে নির্ভুল কিনা বুঝতে পারি। এবার এখানে আরেকটা জিনিস আছে সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতিটা হচ্ছে কী বলো তো, সমমাত্রিক নীতি হচ্ছে বা হোমোজিনিয়াটি প্রিন্সিপাল হচ্ছে এটাই যে আমরা কোনো সময় এরকম বলতে পারবো না যে 2 কেজি চালের সঙ্গে 2 মিটার লেন্থ যোগ করো, বুঝতে পারলে, 2 কেজি চালের সঙ্গে আমরা 2 মিটার কাপড় যোগ করতে পারবো না, এটা হচ্ছে কি সমমাত্রিক নীতি নয়। তাহলে সমমাত্রিক নীতি হচ্ছে কোনটা, 2 কেজি চালের সঙ্গে
2 কেজি চালের সঙ্গে আমরা কি করতে পারি 1 কেজি চিনি যোগ করতে পারি। বোঝা গেল? অর্থাৎ আমাকে সবসময় কি এককটা ঠিক রাখতে হবে। অর্থাৎ আমি 2 কেজি চালের সঙ্গে 2 মিটার কাপড় কখনোই যোগ করতে পারবো না, এটা সমমাত্রিক নীতি নয়। কিন্তু আমরা 2 কেজি চালের সঙ্গে 1 কেজি চিনি বা 1 কেজি যে তেল 1 কেজি চিনি বা 1 কেজি লবণ এরকম বা 1 কেজি ডাল এরকম আমরা যোগ করতে পারবো। অর্থাৎ এককটা আমাকে সবসময় ঠিক রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে কি সমমাত্রিক নীতি। এবার আমরা একটু দেখব কিছু কিছু সমীকরণের সাহায্যে যে সেটা সমমাত্রিক নীতিকে মানছে কি না। তাহলে এখানে দেখো ভি, এটাও তোমরা নবম শ্রেণীতে পড়ে এসছো হয়তো। ভি সমান আমরা জানি কি ইউ প্লাস এটি, তাই তো? তাহলে যেখানে ভি এর একক আমরা মাত্রা জানি আমরা L⁻², অর্থাৎ ভি মানে হচ্ছে কি বেগ। একটু এখানে দেখে নাও, ভি মানে হচ্ছে বেগ সমান হচ্ছে কি দূরত্ব বা সরণ বাই সময়। তাহলে দূরত্ব একক আমরা কি জানি মাত্রা এল, তাই তো? এবং সময়ের মাত্রা হচ্ছে কি টি। তাহলে এখান থেকে আসছে কি L⁻⁻1। বোঝা গেল? তাহলে বেগ হচ্ছে কি দূরত্ব বাই সময়, তাহলে হচ্ছে L/T সমান হচ্ছে L⁻⁻1। তাহলে এখানে ভি এর মাত্রাও আমরা পেয়ে গেলাম L⁻⁻1, ইউ এর মাত্রাও একইভাবে L⁻⁻1 এবং ত্বরণের মাত্রাটা আমরা দেখো মনে করে দেখো এর মান হচ্ছে কত L⁻²। আর সময়ের মাত্রা হচ্ছে, তাও এখানে একটু দেখিয়ে দিই, এ মানে হচ্ছে কি এখানে তোমাদের এ মানে হচ্ছে বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রা আমরা কত পেলাম L⁻⁻1, তাহলে এটাই লিখে নিচ্ছি এখানে L⁻⁻1/T, তাহলে কত আসছে L⁻²। এবং সময়ের মাত্রা কত টি। তাহলে আমরা কী করলাম, দুই দিকে সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে আমরা দেখতে পাচ্ছি L⁻⁻1 বসাচ্ছি, তাহলে বেগেরও L⁻⁻1 প্লাস ত্বরণের কত L⁻2 ইন্টু সময়ের কত টি। তাহলে এখান থেকে আসছে L⁻1 সমান L⁻1 প্লাস L⁻1। অতএব সমীকরণটি মাত্রাগতভাবে নির্ভুল। মানে উভয় দিকে সব দিকে আমরা দেখতে পাচ্ছি কি যে L⁻1 L⁻1 অতএব সমীকরণটি মাত্রাগতভাবে নির্ভুল। আরও কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা দেখি। এস সমান ধরো দেওয়া আছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এসের মাত্রা এখানে কত, এসের মাত্রা সমান হচ্ছে কত এল। তারপরে ইউ এর মাত্রা এখানে আমরা একটু আগে জানলাম, ইউ এর মাত্রা হচ্ছে L⁻⁻1। তারপরে টি এর মাত্রা হচ্ছে কত, টি এর মাত্রাটা হচ্ছে টি। তারপরে হচ্ছে এফ এর মাত্রা অর্থাৎ ত্বরণ, এফ মানে এখানে ত্বরণ বোঝাচ্ছে, তাহলে এফ এর মাত্রা হচ্ছে কত, এফ সমান এ সমান হচ্ছে L⁻²। তাহলে এগুলো যদি আমরা এখন সব বসিয়ে দিই সমীকরণে, বাদিকের সমীকরণে, তাহলে আমরা কী পাচ্ছি L⁻1 ইন্টু টি প্লাস হাফ এফ এর মান কত আসছে L⁻2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে তোমাদের এল, এটা 0 হয়ে যাচ্ছে এল প্লাস হাফ এল ইন্টু এটা টি কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখানে হাফটা গণ্য হবে না, কারণ হাফটা তো মাত্রার মধ্যে পড়ছে না। তাহলে এখানে এল ইন্টু এখানে দেখতে পাচ্ছি কত T⁻²T। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত, এখানেও দেখতে পাচ্ছি এল। তাহলে এস এর মাত্রাও তাহলে কত এল। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় দিকে কত এল। অর্থাৎ এই সমীকরণটি নির্ভুল রয়েছে, অর্থাৎ এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার সমীকরণটি নির্ভুল আছে, কারণ প্রত্যেক ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছি এরা এল, এক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি কত এল, তাই এই সমীকরণটি নির্ভুল আছে। তাই এরকমভাবে তোমরা বিভিন্ন রকম সমীকরণ দেখতে পারো, যেমন বল ভর সমান এফ, নিউটনের দ্বিতীয় গতির সূত্র সেটাও দেখতে পারো এফ সমান এম এ। তাহলে বলের মাত্রা কি আমরা জানি, বলের মাত্রা হচ্ছে mL⁻²। ভরের মাত্রা হচ্ছে কত এম, আর এর মাত্রা হচ্ছে L⁻²। তাহলে এখানে আমরা বসায় দেখি যে এর মাত্রা হচ্ছে L⁻²। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের মাত্রা পেয়ে যাচ্ছি mL⁻², যেটা হচ্ছে বলের সাথে মিলে যাচ্ছে।
অর্থাৎ বাম দিক এবং ডান দিক যদি আমরা সমীকরণ দেখি তাহলে যে যে সমীকরণের ক্ষেত্রে মিলবে সেটাই হচ্ছে কি নির্ভুল সমীকরণ। এইভাবে আমরা সমীকরণকে একটা সমীকরণ, হয়তো তোমাকে কেউ একজন সমীকরণ দিয়ে দিল, ধরো সাপোজ এক্স সমান ওয়াই প্লাস জেড, এরকম একটা সমীকরণ দিয়ে দিল, তাহলে এই সমীকরণটা নির্ভুল সেটা প্রমাণ করো, তাহলে তোমাকে তখন কী করতে হবে, এইভাবে মাত্রা বিশ্লেষণ করে করতে হবে। ওকে, এরপরে আমরা নেক্সট জানবো যে বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক আমরা নির্ণয় করব। বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক আমরা নির্ণয় করব। তাহলে এখানে তোমাদের বইয়ে যেটা একটা আছে দেখো কীভাবে করছি। ধরো সীমান্ত বেগ যেটা একটা আছে তোমাদের, সীমান্ত বেগ, এটা তোমরা যখন স্থিতিস্থাপকতা অধ্যায় পড়বে তখন দেখবে। তাহলে সীমান্ত বেগ জিনিসটা কি, এটা একটা লিখে নিয়ে গে। সীমান্ত বেগ, সীমান্ত বেগ হচ্ছে কি, এটা যে একটি ছোট বস্তু, যেমন ছোট লোহার গোলক হতে পারে, সেটা যখন যদি কোনো গ্লিসারিনের মতো কোনো সান্দ্র, মানে গ্লিসারিন মানে কি আঠা তো চ্যাটচেটে, তাই তো, গ্লিসারিনের মধ্যে যদি কোনো ফেলা হয় তাহলে সেটি প্রথমে ত্বরণ নিয়ে চলে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেটির বেগ একটি স্থির মানে পৌঁছায়। এই স্থির বেগকে আমরা কি বলবো, সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। কি বুঝতে পারলেন নিশ্চয় জিনিসটা? দেখো এটা একটা ধরো কোনো জার, ঠিক আছে, সেই জারে আমরা একটা লোহার বল, এটা একটা লোহার বল ফেলছি এই জারটার মধ্যে, এবং এই জারের মধ্যে কি আছে, মধু বা সাপোজ ধরো গ্লিসারিন আছে। মধু একটা কি চ্যাটচেটে পদার্থ, সাপোজ গ্লিসারিন আছে। তাহলে এখানে কী হবে, যখন এই বলটাকে আমরা ফেলবো তখন এই বলটা তার নিজস্ব ত্বরণ অর্থাৎ গ্র্যাভিটেশনাল যে জি, সে জি নিয়ে পড়বে। ওকে, কিন্তু কিছুক্ষণ পর কী হবে, এই যেহেতু তরল আছে, এই তরলটা গ্লিসারিন, এর যেহেতু নিজস্ব একটা মানে আমরা কি জানি প্রত্যেক জিনিসের প্রত্যেকটা বস্তুর সমান ও বিপরীতমুখী ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তাহলে যখন এই বস্তুটা নিজস্ব ত্বরণের নিচের দিকে নামছে এবং এই যে তরল তার উপর একটি বল প্রয়োগ করছে, তাহলে একইভাবে কী করবে, তরলও নিউটনের থার্ড ল অনুযায়ী এর উপর একটা বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। ওকে, তাহলে এই বিপরীতমুখী বল প্রয়োগ করার জন্য কী হবে, এই বস্তুটার বেগ কিন্তু ক্রমশ কমে যাবে। বোঝা যাচ্ছে? এই বস্তুটা অর্থাৎ এই লোহার বলটির বেগ ক্রমশ কমিয়ে দিবে কি, এই গ্লিসারিন নামক তরলটি। তাহলে একসময় কমাতে কমাতে কী হবে, তখন দেখা যাবে কি যে এই নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল পরস্পর সমান হয়ে যাবে। তাহলে নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল যদি পরস্পর সমান হয়ে যায়, নিম্নমুখী বল সমান ঊর্ধ্বমুখী বল যদি হয়ে যায়, তাহলে কি তখন বস্তুর ওপর নেট ফোর্স বা নেট বল সমান কত হয়ে যাবে, 0 হবে। এবার আমরা জানি যে নিউটনের ফার্স্ট ল অনুযায়ী যে কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ না হয় তাহলে কি সেই বস্তুটা স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে। তাহলে এখানে কি হবে, যেহেতু দেখা যাবে এমন একটা কন্ডিশন যে নিম্নমুখী বল এবং মধ্যমুখী বল যখন সমান হয়ে যাবে তখন ওই বস্তুটার উপর কোনো রকম বল কাজ করবে না, নেট ফোর্স 0 হবে। তখন দেখা যাবে কি যে বস্তুটার নিজস্ব যে ওজন বা নিজস্ব যে আছে, সেই নিজস্ব এর জন্য তখন বস্তুটা তার নির্দিষ্ট একটা মানে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক বেগ নিয়ে ওই তরলের মধ্য দিয়ে পড়তে থাকবে। সেই যে ধ্রুবক বা কনস্ট্যান্ট বেগ সেটাকে আমরা কি বলবো, সীমান্ত বেগ। বোঝা গেল? তাহলে যখন বস্তুটি তার নির্দিষ্ট বেগ নিয়ে বা নিজেরই বেগ নিয়ে যখন নিচের দিকে আপতিত হতে থাকবে, সেই বেগটাকে আমরা কি বলবো, সীমান্ত বেগ। তাহলে এই সীমান্ত বেগের ক্ষেত্রে তোমাকে ধারণাটা দিয়ে দিলাম। তাহলে এখানে তাহলে অতএব গোলকটির উপর ক্রিয়াশীল সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল এফ নির্ভর করবে কী কার ওপর, এখানে তোমাদের দেওয়া হবে এফ নির্ভর করবে গোলকের ব্যাসার্ধ এর ওপর, তারপরে হচ্ছে মাধ্যমের সান্দ্রতা, এই যে মাধ্যম আছে এই মাধ্যমের সান্দ্রতার উপর নির্ভর করবে। এগুলো তোমরা পরে ডিটেলসে জানবে, জাস্ট জানো যে যদি একটা সান্দ্র তরল হয় তাহলে তার একটা সান্দ্রতাঙ্ক থাকে। গ্লিসারিন, মধু এগুলো হচ্ছে এক একটি সান্দ্র তরল, তাই এর একটা নির্দিষ্ট সান্দ্রতাঙ্ক থাকবে। সেই সান্দ্রতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করছি। এটার নাম হচ্ছে কি, ইটা। এটার নাম হচ্ছে ইটা, ঠিক আছে। এরপরে হচ্ছে এবং সীমান্ত বেগ ভি এর উপর নির্ভর করবে। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো এভাবে যে এফ সমানুপাতিক এফ সমানুপাতিক ইটা, এফ সমানুপাতিক হচ্ছে ভি। তো এই তিনটে সমীকরণ যদি আমরা একত্রে লিখি তাহলে তোমাদের সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই তাহলে একটা ধ্রুবক আসবে, সেটা কে, এবং এ টু দি পাওয়ার এক্স ইটা টু দি পাওয়ার ওয়াই
এবং ভি টু দি পাওয়ার জেড। আমরা জানি না যে এক্স ওয়াই জেড কত পাওয়ার আছে, সেই পাওয়ারটা আমাকে এখন আমরা যে মাত্রা বিশ্লেষণ শিখলাম সেই মাত্রা বিশ্লেষণ থেকে আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে তোমাদের পরীক্ষায় ধরো এরকম থাকবে যে এফ সমান কে এ টু দি পাওয়ার এক্স ইটা টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড। তাহলে এই সমীকরণে এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করো। বোঝাতে পারলাম? এক্স ওয়াই এবং জেডের মান এই সমীকরণ থেকে নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করব? তাহলে চলো দেখি। তাহলে আমরা জানি কি যে বলের মাত্রা আমরা কি জানি, বলের মাত্রা সমান হচ্ছে ml টি টু দি পাওয়ার -2। নেক্সট হচ্ছে এ হচ্ছে যেহেতু গোলকের ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধ মানে কি যে কোনো একটা লেন্থ, তাই এর মাত্রা হচ্ছে কি এল, বুঝতে পারছো? তারপরে হচ্ছে ভি, বেগের মাত্রা আমরা জানি কি, বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে আমরা এবার কি করব, এই সমস্ত মানগুলো আমরা এখানে এই সমীকরণে বসিয়ে দেব। এক মিনিট, তাহলে তোমরা দেখতে থাকো। এরপর যেটা বললাম সান্দ্রতা, এটা যখন তোমরা সেই চ্যাপ্টারে পড়বে, সেই চ্যাপ্টার থেকে এটা আমরা কালেক্ট করে নিচ্ছি মানটা, আমি বই থেকে খুঁজে নিলাম। এটার মানটা তোমাদের দেওয়া আছে ml টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে এটা যখন তোমরা সান্দ্রতাঙ্ক অধ্যায় পড়বে তখনই এটা কীভাবে আসছে সেটা বের করতে হবে। এখন জাস্ট মানটা মনে রাখো। তাহলে এই মানগুলো যদি আমরা এখন কী করব, সব ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলে কী হয় দেখা যাক। তাহলে এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে এদিকে হচ্ছে কি, বাঁ দিকে ml টি টু দি পাওয়ার -2 সমান কে ইন্টু এর মান হচ্ছে কত এল। তাহলে এল এর পাওয়ার এখানে কত আমরা ধরেছি, সাপোজ এক্স, কিছু নয় মানে এক্স ধরেছি। তারপরে ইটার হচ্ছে মাত্রা কত ml টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এর পাওয়ার হচ্ছে কত আমরা ধরেছি ওয়াই, এবং ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এর পাওয়ার কত ধরেছি আমরা জেড। আমাদেরকে বের করতে হবে এক্স ওয়াই জেডের মান কত। এরকমভাবে তোমাদের পরীক্ষা এসেছে যেরকম কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমাদের আমি পরে করতে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমরা এবার কি করব, জাস্ট তুলনা করব, উভয় সমীকরণ আমরা তুলনা করব। কিভাবে তুলনা করছি দেখো, উভয় সমীকরণ তুলনা করে পাই। ওকে, তাহলে আমরা কি করে তুলনা করছি, এম এর পাওয়ার মাথায় কিছু নয় মানে কি 1 আছে, এল এর মাথায় কিছু নয় মানে 1 আছে, এবং টি এর পাওয়ার কত -2 সমান কে এল টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখো এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার -ওয়াই, টি টু দি পাওয়ার -ওয়াই, আমি জাস্ট গুণ করে দিলাম। তারপরে এখানে এল টু দি পাওয়ার জেড টি টু দি পাওয়ার জেড। এবার আমরা কি করব, এর এখানে যা আছে সেটাই লিখবো আমরা, 1 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2 সমান কে। এবার আমরা কি করব, এখানে দেখো এল এর পাওয়ার এক্স আছে, এখানে এল এর পাওয়ার জেড আছে, এখানে এল এর পাওয়ার -ওয়াই আছে। তাহলে কোনো কিছুর পাওয়ার থাকলে আমরা কি জানি, সেগুলো পুরো যোগ হয়ে যায়। তাহলে এখানে এল এর মধ্যে টোটাল পাওয়ার হবে কত এক্স, ঠিক আছে, এক্স প্লাস জেড, আর এখানে কত -ওয়াই। তারপরে এখানে এম এর কত আছে পাওয়ার, ওয়াই আছে। এবার টি এর এখানে আমরা দেখতে পাচ্ছি কত, এখানে -ওয়াই, এখানে -জেড, তাহলে -ওয়াই জেড। এবার আমরা তুলনা করব সহগগুলো, এম এর সহগের সঙ্গে এম এর সহগ তুলনা করব। তাহলে এম এর সহগের সঙ্গে এম এর সহগ যদি তুলনা করি, তাহলে এখানে এম এর সহগ কত 1, এম এর পাওয়ার কত এখানে ওয়াই, তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই সমান 1। ফার্স্ট আমরা এম এর পাওয়ার আমরা তুলনা করলাম। তারপর নেক্সট আমরা কি করছি, এল এর পাওয়ার তুলনা করব। তাহলে এল এর পাওয়ার এখানে
এক্স প্লাস জেড মাইনাস ওয়াই সমান কত এখানে 1। তারপরে নেক্সট আমরা টি এর পাওয়ার তুলনা করব। টি এর পাওয়ার তাহলে এখানে কত হচ্ছে, টি এর পাওয়ার হচ্ছে এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড সমান কত -2। তাহলে এখানে দেখো, এখানে আমরা ওয়াইয়ের মান কত পেয়েছি 1। তাহলে এখানে যদি ওয়াইয়ের মানটা 1 বসাই তাহলে -1 মাইনাস জেড সমান হচ্ছে -2। তাহলে এখান থেকে আমরা জেডের মানটা নির্ণয় করতে পারবো। জেডের মানটা কীরকম হবে, মাইনাস সমান হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, তাহলে -2 + 1 সমান -1। অতএব জেড সমান কত পেলাম আমরা 1। তাহলে জেড সমান 1 পেয়েছি এবং ওয়াই সমান কত পেয়েছি 1 পেয়েছি। তাহলে আমরা এবার এই ইকুয়েশনটা বসিয়ে দেবো x + y - z। তাহলে সেখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা x + z - y সমান কত 1। তাহলে এখানে আমরা x z এর মান বসাবো কত +1, y এর মান কত বসাবো আমরা, y এর মান বসাবো +1। তাহলে এখানে +1 -1 সমান হচ্ছে 1। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে এখানে অতএব x সমান 1, y সমান 1, z সমান কত 1। তাহলে আমরা অতএব এবার f ইকুয়েশন যেটা ধরেছিলাম, f সমান k a⁴x η⁴y v⁴z। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, k a⁴1 η⁴1 v⁴1। তাহলে আমরা ইকুয়েশনটা পেয়েছি কি, f সমান k a ইটা v। এক্স্যাক্টলি সান্দ্রতা বল যেটা হয় সেই ইকুয়েশনটা এটাই হয়, f সমান হচ্ছে k a η⁴v। এটাই হচ্ছে কি সান্দ্রতাজনিত বল। তোমরা যখন পড়বে এই চ্যাপ্টারটি তখন এটাই পাবে, এই ইকুয়েশনটাই পাবে সান্দ্রতা বল। এইভাবে তাহলে আমরা কোনো একটি ইকুয়েশনটা পুরোপুরি নির্ণয় করতে পারছি। তাহলে ধরো আরেকটি তোমাদের কোশ্চেন থেকে দিচ্ছি, ধরো তোমাদের দেওয়া আছে একটি সরল দোলকের দোলনকাল টি। কোশ্চেনে লিখিয়ে দিই, কোশ্চেন একটি সরল দোলকের দোলনকাল টি পিণ্ডের ভর m, দৈর্ঘ্য l ও অভিকর্ষজ ত্বরণ g। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সম্পর্কটা তোমাদের দিয়ে দিয়েছে যে টি সমান, এরভাবে তোমাদের এটা কোশ্চেন এসেছিলো কোনো একটা পরীক্ষায়। টি সমান আছে তোমাদের দেওয়া আছে k m⁴x l⁴y এবং z⁴ কত g⁴ দেওয়া আছে কত z। অর্থাৎ আমরা জানি একটি সরল দোলকের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য থাকে এবং তার নিচে একটা পিণ্ড বা ভর থাকে। তাহলে সেই পিণ্ডের ভর m এবং যে দৈর্ঘ্যের সাথে ঝোলানো হয়েছে তার দৈর্ঘ্য l, এবং হচ্ছে যেহেতু ওটা সবসময় নিচে থেকে কাজ করছে তাই ত্বরণ হচ্ছে কত g। তাহলে এখানে তোমাদের সেই সমীকরণটা দিয়ে দিচ্ছি, ক্যালকুলেট তোমাদেরকে নির্ণয় করতে হবে না। টি সমান k m⁴x l⁴y g⁴z। এটা তোমাদের বইয়ে ক্যালকুলেট কোশ্চেনটা দিয়ে দিয়েছে। দিয়ে তোমাদের এখানে বলেছে কি যে কোশ্চেন হচ্ছে x y এবং z এর মান নির্ণয় করে। এইভাবে কোশ্চেনটা তোমাদের কোনো একটা পরীক্ষায় এসছে। তাহলে আমরা কি করবো, আগে ফার্স্ট অ্যান্সার এটা করে দিলে নিশ্চয়ই পরে এগুলো করতে পারবে কোনো কোশ্চেন থাকলে। তাহলে এখান থেকে দেখো যে টি সমান আমরা পাচ্ছি কত k m⁴x l⁴y g⁴z। তাহলে টি মানে হচ্ছে কি কোনো দোলনকাল সময়, তাই তো, টি হচ্ছে কোনো দোলনকাল সময়। তাহলে টি এর মাত্রা কত, টি এর মাত্রা যেহেতু সময়, তাহলে টি হচ্ছে
তারপরে এম এর মাত্রা হচ্ছে কত, ভর, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তারপরে হচ্ছে দৈর্ঘ্য, যে কোনো দৈর্ঘ্যের একক হচ্ছে মাত্রা হচ্ছে এল, এবং অভিকর্ষ ত্বরণ বা যে কোনো ত্বরণের মাত্রা হচ্ছে কি L টু দি পাওয়ার -2। তাহলে আমরা কি করব, একইভাবে এখানে সমস্ত মানগুলো বসিয়ে দেব। তাহলে এখানে টি এর জায়গায় আমরা বসালাম টি, এবং কে এম এর জায়গায় বসালাম এম টু দি পাওয়ার এক্স, এল এর জায়গায় বসালাম ক্যাপিটাল এল টু দি পাওয়ার ওয়াই, জি এর জায়গায় বসালাম এল টি টু দি পাওয়ার -2, তার বসালাম জেড। এবার আমরা কি করব, উভয় দিকে এখানে, এবার এখানে নেক্সট কি করছি, তারপরে টি টু দি পাওয়ার 1 কিছু নাই, মানে কি পাওয়ার আছে 1 আছে, পাওয়ার হচ্ছে 1 আছে, সমান কে, এখানে এম এর আর কোনো পাওয়ার নেই তাই একটা এম আছে। তারপরে হচ্ছে এল, এল এর আছে কত এল টু দি পাওয়ার ওয়াই, আর এখানে আছে কত জেড। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, এল প্লাস জেড। তারপর নেক্সট টি এর আমরা দেখতে পাচ্ছি টি এর আর কোনো সহগ নাই, তাই এখানে হয়ে যাবে কি -2 জেড। বুঝা গেল? এবার আমরা কি করব, উভয় পক্ষ তুলনা করব। উভয় পক্ষ তুলনা করে পাই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, যে প্রথমে আমরা আগে এক্সের ক্ষেত্রে দেখব। এক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো রকম সহগ নেই এক্সের, যেহেতু কোনো রকম সহগ নেই তাই আমরা কী বসালাম, এক্সের মান হচ্ছে 0। বোঝা গেল? তারপরে আমরা এলের ক্ষেত্রে দেখব। এলের ক্ষেত্রে দেখব কত, যে ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 0, কারণ এলেরও কোনো ওই দিকে আমরা সহগ পাচ্ছি না বা এলের কোনো রাশি নেই। তারপরে নেক্সট হচ্ছে টি, টি এর কত এখানে পাওয়ার -2 জেড, কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে পাওয়ার 1 আছে। বুঝতে পারি? তাহলে এক্সের এখানে যে এম এর যেহেতু কোনো রাশি নেই তাই এখানে এক্সের মান 0, বা এলেরও যখন এদিকে কোনো বাদিকে কোনো রাশি নেই তাই এলের মানে পাওয়ারটা 0, কিন্তু এখানে দেখতে পাচ্ছি টি এর পাওয়ার -2 জেড, কিন্তু এখানে টি এর একটা রাশি আছে তার পাওয়ার হচ্ছে 1, তাই -2 জেড সমান কত হলো 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, যে দেখো যে মাইনাস জেড সমান হচ্ছে তাহলে হাফ, বা হচ্ছে জেড সমান আমরা পেয়ে গেলাম -হাফ। এটা এক্স সমান পেয়ে গেছি কত, 0, এক্স সমান পেয়ে গেছি 0। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশনটা বসাই তাহলে ওয়াই প্লাস জেড সমান 0, বা ওয়াই সমান -জেড, তাহলে -হাফ সমান হচ্ছে কত, হাফ। তাহলে এখান থেকে ওয়াইয়ের মান কত আসছে, হাফ আসছে। অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেডের মান চলে আসলো কত, এক্সের মান 0, ওয়াইয়ের মান হাফ, জেডের মান -হাফ। এটাই তোমাদের ক্যালকুলেট করতে বলেছে। এরকম ধরনের তোমাদের যে কোনো ধরনের ইকুয়েশন যদি থাকে তাহলে আশা করি তোমরা সবাই করতে পারবে, তাহলে এই পর্যন্ত তোমাদের করা থাকলো। এই ফার্স্ট ভিডিওতে আমি এই পর্যন্ত পড়ালাম। তাহলে এইরকম ধরনেরই কোশ্চেন থাকে তোমাদের, মেনলি এরকম ধরনের কোশ্চেন থাকলে আশা করি তোমরা সবাই পারবে। এরপর হচ্ছে পরের যেটা আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকেও তোমাদের কোশ্চেন আসে 1-2 নাম্বারের। এর পরের অর্থাৎ কালকের দুপুর ঠিক 12টার সময় আমি আবার তোমাদের একটা ভিডিও দেবো। এর পরের অর্থাৎ ভৌতরাশি পরিমাপ ও মাত্রার যতটুকু পড়ানো হলো, বাকিটুকু যতটুকু বাকি আছে, অর্থাৎ এখান থেকে আর তোমাদের বাকি আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং মানে ত্রুটি নির্ণয়। এই দুটো টপিক কালকে আমি ঠিক 12টার সময় এই দুটো বিষয়ের উপর, অর্থাৎ এরর মানে ত্রুটি পরিমাপ এবং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এই বিষয়ের উপর পড়াবো, এবং সেখান থেকে যে কোনো পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।